বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক সুমনের লেখা মাস্টার দি আর্ট অফ ফোকাস বইটি। আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনার মন একই সময়ে হাজারো বিষয় নিয়ে চিন্তা করছে? যেমন হয়তো আপনি একটি ভিডিও দেখছেন, কিন্তু আপনার মন অন্য কোনো চিন্তায় মগ্ন হয়ে আছে, অথবা হয়তো পড়তে বসেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আপনার মনোযোগকে কেড়ে নিচ্ছে। এই বাস্তবতা শুধু আপনার একার নয়, আমাদের সকলের। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে মনোযোগের অভাব অনুভব করি, এবং এই কারণেই অনেক সময় আমাদের বড় স্বপ্ন এবং লক্ষ্যগুলো অপূর্ণ থেকে যায়। কিন্তু যদি আমি বলি যে এই সমস্যার সমাধান আপনার নিজের হাতেই রয়েছে, আর এই সমাধান লুকিয়ে আছে একটি বইয়ের মধ্যে, যার নাম মাস্টার দি আর্ট অফ ফোকাস। এই বইটির লেখক সুমন বলেননি যে মনোযোগ কোনো সুপার পাওয়ার যা কেবল কিছু বিশেষ মানুষের কাছেই থাকে, বরং তিনি আমাদের বুঝিয়েছেন যে মনোযোগ একটি শিল্প যা যে কেউ শিখতে পারে। প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা এবং কঠোর পরিশ্রমের। আজ আমরা এই বইটির কাহিনী এবং এর মধ্যে লুকিয়ে থাকা সেই গভীর রহস্যগুলো সম্পর্কে জানব, যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। ভাবুন তো, যদি আপনি সেই প্রতিটি জিনিসের উপর আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে পারতেন যা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আপনার জীবন কতটা উৎপাদনশীল, সফল এবং সুখী হয়ে উঠত। মনোযোগের এই শিল্প কেবল আপনি কি করছেন তার উপর নির্ভর করে না, বরং আপনি কি করছেন না তার উপরও নির্ভর করে। এটি সেই সমস্ত বিক্ষেপকে চিহ্নিত করে তাদের দূর করার কাজ যা আমাদের লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করে। এই শিল্প আমাদের শেখায় কিভাবে আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়া যায়, যাতে তা কেবল সেই বিষয়গুলিতেই মনোযোগ দেয় যা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সুমন অত্যন্ত সহজ এবং বাস্তবসম্মত উপায়ে আমাদের এটি বুঝিয়েছেন। তিনি এই বইতে বিভিন্ন উদাহরণ, বৈজ্ঞানিক তথ্য এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণ করেছেন যে মনোযোগের সঙ্গে আমাদের অভ্যাস, পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের চিন্তাভাবনার পদ্ধতির সরাসরি সংযোগ রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র একটি বইয়ের সারসংক্ষেপ নয়, বরং এটি আপনার জীবনের সেই টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আপনিও যদি চান যে আপনার মনোযোগ সেই সমস্ত জিনিসের উপর স্থির থাকুক যা আপনার স্বপ্নকে সত্যি করতে পারে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন একসঙ্গে এই অসাধারণ যাত্রার সূচনা করি এবং শিখি কিভাবে আমরা আমাদের মনোযোগকে আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারি। প্রস্তুত হয়ে যান, কারণ এই যাত্রা কেবল আপনার মনোযোগকেই শক্তিশালী করবে না, বরং আপনার জীবনকে একটি নতুন দিশা দেবে। প্রথম অধ্যায়, মনোযোগের শক্তি, সফলতার চাবিকাঠি। কল্পনা করুন এক সুন্দর সকালের, যখন সূর্যের কোমল রশ্মি আপনার জানালায় এসে পড়ছে। আপনি এক কাপ চায়ের সঙ্গে আপনার দিনের সূচনা করছেন। আপনার সামনে রাখা আছে আপনার করণীয় কাজের তালিকা, এক দীর্ঘ কাজের সারি। কিন্তু যেই আপনি কাজ শুরু করতে যাচ্ছেন, আপনার মন বিক্ষিপ্ত হতে শুরু করে, কখনো ফোনের নোটিফিকেশনে, আবার কখনো পুরনো কোনো চিন্তায়। এই পরিস্থিতি কি আপনার চেনা মনে হচ্ছে? আমাদের মধ্যে কতজনই এই ভাবনা নিয়ে দিন কাটান যে যদি আমরা আমাদের শক্তি এবং চিন্তাকে একটি দিকে কেন্দ্রীভূত করতে পারতাম, তাহলে কি না করতে পারতাম। মাস্টার দি আর্ট অফ ফোকাস বইয়ের প্রথম অধ্যায় আমাদের এই প্রশ্নেরই উত্তর দেয়। এই অধ্যায়টি ব্যাখ্যা করে যে মনোযোগ কেবল একটি অভ্যাস নয়, এটি একটি শিল্প, এমন এক শিল্প যা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। মনোযোগের শক্তি কি অনুভব করুন। এই জাদুকরী চাবি আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার তালা খোলার ক্ষমতা রাখে। কিন্তু মনোযোগের অর্থ কেবল কাজের ওপর ফোকাস করা নয়, এটি আপনার জীবনকে সঠিক পথে চালিত করার একটি মাধ্যম। যখন আমরা আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আমাদের ভেতরের অনিশ্চয়তা এবং ভয় নিজে থেকেই দূর হয়ে যায়।
লেখক একটি আকর্ষণীয় কাহিনীর মাধ্যমে বুঝিয়েছেন যে মনোযোগ আসলে কিভাবে কাজ করে। তিনি একজন তীরন্দাজের উদাহরণ দিয়েছেন। একজন তীরন্দাজের জন্য সবচেয়ে জরুরি কি? তার লক্ষ্য। যদি সে লক্ষ্য না দেখেই তীর চালায়, তাহলে কি তার নিশানায় লাগবে? একেবারেই না। কিন্তু যখন সে তার সম্পূর্ণ মনোযোগ এবং শক্তি লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করে, তখন প্রতিবার তার নিশানা নির্ভুল হয়। আমরা সবাই সেই তীরন্দাজের মতো। আমাদের সকলেরই স্বপ্ন এবং লক্ষ্য আছে, কিন্তু আমরা কি সম্পূর্ণ শক্তি এবং মনোযোগ দিয়ে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি? প্রভাবত না, কারণ আমাদের মন একটি চঞ্চল শিশুর মতো প্রতি মুহূর্তে আমাদের নতুন কোনো দিকে টেনে নিয়ে যায়। আজকের পৃথিবীতে আমাদের মনোযোগকে চারিদিকে বিভক্ত করার চেষ্টা করা হয়। সোশ্যাল মিডিয়ার আকর্ষণ, ইমেলের ক্রমাগত বেজে ওঠা অ্যালার্ট এবং জীবনের অগণিত দায়িত্ব আমাদের বিভ্রান্ত করে দেয়। কিন্তু সত্য এটাই যে আসল সফলতা এই সব কিছুকে পেছনে ফেলে নিজের লক্ষ্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার মধ্যেই নিহিত। যখন আমরা আমাদের মনকে কেন্দ্রীভূত করতে শিখি, তখন কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণ শান্তিও লাভ করি। লেখক বলেন যে মনোযোগ কেবল সফলতার মাধ্যম নয়, এটি আত্মার গভীরতাকে বোঝারও একটি পথ। মনোযোগকে শক্তিশালী করার প্রথম পদক্ষেপ হল নিজেকে বোঝা। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তা জানা। যেই মুহূর্তে এই বোধ তৈরি হয়, মনোযোগ নিজে থেকেই বাড়তে শুরু করে। লেখক মনোযোগ বাড়ানোর জন্য মেডিটেশন এবং মাইন্ডফুলনেসকে দুটি প্রভাবশালী পদ্ধতি হিসেবে উল্লেখ করেছেন। মেডিটেশন এটি আপনার মনকে শান্ত করে এবং আপনার শক্তিকে সঠিক দিকে কেন্দ্রীভূত করতে শেখায়। মাইন্ডফুলনেস এটি আপনাকে প্রতিটি মুহূর্তে বাঁচতে এবং সেই মুহূর্তটিকে সম্পূর্ণ গভীরতার সঙ্গে অনুভব করার শক্তি দেয়। মনোযোগ কেবল একটি অভ্যাস নয়, এটি আমাদের জীবনের ভিত্তি। এটি আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি দেয়। যখন আমরা আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন মনে হয় যেন আমরা আমাদের জীবনের চাবি নিজের হাতে নিয়ে নিয়েছি। আপনি যদি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে চান, তাহলে মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। এই যাত্রা সহজ নয়, কিন্তু এই যাত্রা আপনার জীবনকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাহলে বন্ধুরা, আপনারা কি আপনাদের মনোযোগকে সাধনা করার জন্য প্রস্তুত? ভাবুন তো, যদি আজ থেকে আপনি আপনার প্রতিটি কাজে সম্পূর্ণভাবে উপস্থিত থাকেন, তাহলে আপনার জীবনে কত অসম্ভব মনে হওয়া স্বপ্নও সত্যি হতে পারে। মনোযোগের এই শিল্প আপনার আসল শক্তিকে উন্মোচিত করার সবচেয়ে বড় মাধ্যম। দ্বিতীয় অধ্যায়, বিক্ষেপের জাল, কিভাবে বাঁচবেন। আমাদের সকলের জীবনেই এমন কিছু থাকে যা আমরা ঐকান্তিকভাবে অর্জন করতে চাই। আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, এই সব কিছুই আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। কিন্তু ভাবুন তো, এই যাত্রাপথে সবচেয়ে বড় বাধা কি? বিক্ষেপ। এটি আমাদের জীবনের এমন এক শত্রু যা নিঃশব্দে আসে এবং আমাদের স্বপ্ন চুরি করে নিয়ে যায়। আপনি কি কখনো অনুভব করেছেন যে বিক্ষেপ কেবল আমাদের সময় চুরি করে না, বরং আমাদের আত্মার গভীরতাকেও স্পর্শ করে? যখন আপনি বারবার ফোন চেক করেন, ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ক্রল করেন, তখন আপনি কেবল আপনার মূল্যবান সময়ই নষ্ট করেন না, বরং আপনার সৃজনশীলতা, মনোযোগ এবং ভেতরের শৃঙ্খলাকেও হারিয়ে ফেলেন। বিক্ষেপের জাল মাকড়সার জালের মতো। আপনি এতে যত বেশি জড়িয়ে পড়েন, বাইরে বের হওয়া ততই কঠিন হয়ে যায়। আর যদি আপনি সময় মতো এটিকে চিনতে না পারেন, তবে এই জাল ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে গ্রাস করে ফেলবে। বিক্ষেপের সবচেয়ে বড় কারণ হলো আমাদের মানসিকতা। আমাদের মস্তিষ্ক সবসময় সহজ এবং আরামদায়ক জিনিসের দিকে ধাবিত হয়। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং গভীরতার সঙ্গে কাজ করা কঠিন মনে হয়। তাই যখনই আপনাকে কোনো জরুরি কাজ করতে হয়, আপনার মস্তিষ্ক অজুহাত খুঁজতে শুরু করে। চলো একবার ফোনটা চেক করে নিই, বা চলো একটা গান শুনে নিই, বা একটু ইউটিউব দেখে নিই। এই লেখক একে ডোপামিন ফাঁদ বলেন। যখনই আপনি কোনো মজাদার বা সহজ কাজ করেন, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, তখন আপনার মস্তিষ্ক ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসরণ করে। এটি আপনাকে ভালো অনুভব করায়, কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী হয়। এরপর আপনার আরও বেশি ডোপামিনের আকাঙ্ক্ষা জাগে। এই কারণেই আমরা বারবার ফোন হাতে নিই এবং কোনো কিছু না ভেবেই ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকি।
এই জাল থেকে বেরিয়ে আসা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এর প্রথম পদক্ষেপ হলো আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। যতক্ষণ না আপনি বুঝবেন যে আপনার সময় কোথায় যাচ্ছে, ততক্ষণ আপনি এটি পরিবর্তন করতে পারবেন না। বিক্ষেপ সবসময় কোনো না কোনো উত্তেজক থেকে শুরু হয়। এই উত্তেজক হতে পারে আপনার ফোনের নোটিফিকেশন, আপনার আলস্য বা কাজের প্রতি আপনার অনাগ্রহ। এই উত্তেজকগুলোকে চিনুন। প্রতিবার নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? আপনার মস্তিষ্ককে পুনরায় সেট করতে শিখুন। কিছু সময়ের জন্য আপনার ফোন থেকে দূরে থাকুন, নোটিফিকেশন বন্ধ করে দিন। শুরুতে এটি কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার মনোযোগ এবং একাগ্রতা উন্নত হচ্ছে। বিক্ষেপ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো গভীর কাজে মনোযোগ দেওয়া। যখন আপনি কোনো একটি কাজে সম্পূর্ণভাবে ডুবে যান, তখন আপনার মস্তিষ্ক সেই কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বিক্ষেপের কোনো সুযোগ থাকে না। এটি কেবল আপনার উৎপাদনশীলতা বাড়ায় না, বরং আপনাকে আপনার কাজে সন্তুষ্টিও দেয়। বিক্ষেপ শুধু আপনার সময়েরই অপচয় করে না, এটি আপনাকে আপনার প্রিয়জনদের থেকেও দূরে সরিয়ে দেয়। ভাবুন, আপনি আপনার পরিবারের সঙ্গে বসে আছেন, কিন্তু আপনার মনোযোগ ফোনে। আপনি কি সেই মুহূর্তগুলো উপভোগ করতে পারছেন? আপনি কি আপনার সম্পর্কের গভীরতা অনুভব করতে পারছেন? বিক্ষেপ আমাদের কেবল অসফলই করে না, এটি আমাদের একাও করে দেয়। মনোযোগ শুধু সফলতার জন্যই জরুরি নয়, এটি একটি সুখী এবং ভারসাম্যপূর্ণ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষেপের জাল প্রত্যেকের জীবনেই আসে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি একে আপনার স্বপ্ন চুরি করতে দেবেন, নাকি এই জালকে চিনে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন? আজই শুরু করুন। আপনার সময়কে বুঝুন, আপনার উত্তেজকগুলোকে চিনুন এবং আপনার মনকে গভীর কাজে নিযুক্ত করুন, কারণ আপনার মনোযোগই আপনার সবচেয়ে বড় শক্তি। তৃতীয় অধ্যায়, মনোযোগের বিজ্ঞান। আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক সত্যিই এক বিস্ময়। এটি এমন একটি যন্ত্র যা দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছে। এটি প্রতি মুহূর্তে আমাদের চিন্তাভাবনা, আবেগ এবং অভিজ্ঞতাকে আকার দেয়। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে এত অসাধারণ হওয়া সত্ত্বেও এটি কখনো কখনো কেন বিক্ষিপ্ত হয়ে পড়ে? কেন আমাদের মনোযোগ এক জায়গায় স্থির থাকতে পারে না? ভাবুন, আমাদের মস্তিষ্ক একটি ঘন জঙ্গলের মতো। এই জঙ্গলে অগণিত পথ রয়েছে, আর প্রতিটি পথ একটি চিন্তাভাবনা, একটি আবেগ বা একটি অভ্যাসকে প্রতিনিধিত্ব করে। যখন আমরা কোনো কাজে মনোযোগ দিই, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজের সঙ্গে যুক্ত পথগুলো দিয়ে চলে। আমরা কোনো বিশেষ চিন্তাভাবনা বা অভ্যাসকে যত বেশি পুনরাবৃত্তি করি, সেই পথটি ততটাই গভীর এবং স্থায়ী হয়ে ওঠে। কিন্তু এই মস্তিষ্ক, যা আমাদের এত শক্তি দেয়, কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শত্রুও হয়ে ওঠে। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে প্রতি সেকেন্ডে আপনার ফোন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জিনিস আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, এই জঙ্গল আরও বেশি জটিল বলে মনে হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আপনি কোনো কাজে সম্পূর্ণভাবে ডুবে থাকেন, তখন সময় কিভাবে পাখনা মেলে উড়ে যায়? এই জাদুকরী অভিজ্ঞতা, যাকে বিজ্ঞানীরা ফ্লো স্টেট বলেন, তখনই ঘটে যখন আপনার মস্তিষ্ক সম্পূর্ণরূপে একটি দিকে কেন্দ্রীভূত থাকে। কিন্তু এই অসাধারণ অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের অনেক বাধা অতিক্রম করতে হয়। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বিক্ষিপ্ত হয়ে যায়। এটি প্রতিটি নতুন তথ্যের দিকে আকৃষ্ট হয়, কারণ এটি আমাদের আদিম প্রবৃত্তি। হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষেরা জঙ্গলে বাস করতেন, তখন নতুন জিনিসের প্রতি মনোযোগ দেওয়া তাদের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন ছিল। কিন্তু আজকের পৃথিবীতে এই অভ্যাস আমাদের বিভ্রান্ত করে দেয়। যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত থাকেন, তখন আপনার মস্তিষ্ক প্রতিটি ছোটোখাটো বিক্ষেপে প্রতিক্রিয়া জানায়, যেমন ফোনে আসা নোটিফিকেশন বা রাস্তায় চলমান গাড়ির শব্দ বা এমনকি আপনার নিজের চিন্তাভাবনাও। আমাদের মনোযোগ দুই প্রকারের হয়। এক, সক্রিয় মনোযোগ, যখন আপনি কোনো বিশেষ কাজে সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত থাকেন। দুই, স্বয়ংক্রিয় মনোযোগ, যখন আপনার মস্তিষ্ক কোনো প্রচেষ্টা ছাড়াই বিক্ষিপ্ত হতে শুরু করে।
চ্যালেঞ্জটি হলো আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই স্বয়ংক্রিয় মনোযোগের দিকে ঝোঁকে। এটি সহজ, তাৎক্ষণিক আনন্দ দেয় এবং আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের সুখের অনুভূতি দেয়। কিন্তু এই ক্ষণস্থায়ী আনন্দই আমাদের দীর্ঘমেয়াদী সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। মনোযোগের অর্থ হলো আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করা। এটি সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এই বিজ্ঞান আমাদের আবেগ এবং উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। যখন আপনি কোনো কাজ আবেগ এবং উদ্দেশ্য নিয়ে করেন, তখন আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই কাজে স্থির থাকে। কল্পনা করুন, যখন আপনি কোনো বই পড়েন, তখন কি আপনি কেবল শব্দ পড়েন নাকি গল্পের মধ্যে হারিয়ে যান? যখন আপনি আপনার প্রতিটি কাজে একই আবেগ এবং অনুভূতি নিয়ে আসেন, তখন আপনার মনোযোগ নিজে থেকেই বেড়ে যায়। যখন আপনি আপনার মস্তিষ্ককে বোঝেন এবং তাকে সঠিক দিকে প্রশিক্ষিত করেন, তখন আপনি কেবল আপনার মনোযোগই উন্নত করেন না, বরং আপনার জীবনযাত্রার মানও উন্নত করেন। আপনার মনোযোগ আপনার শক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ। এটিকে বৃথা নষ্ট হতে দেবেন না। এটিকে সেই সব কাজে লাগান যা আপনার স্বপ্ন এবং লক্ষ্য পূরণে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, এখন সময় এসেছে আমাদের সকলের এই অসাধারণ বিজ্ঞানকে আমাদের জীবনে গ্রহণ করার। আপনারা কি প্রস্তুত? কারণ আপনার মনোযোগই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। চতুর্থ অধ্যায়, মাল্টিটাস্কিংয়ের মিথ, একটি বিভ্রান্তি। বন্ধুরা, আজকের এই দ্রুতগতির পৃথিবীতে যেখানে প্রত্যেকেই একসঙ্গে একাধিক কাজ করার চেষ্টা করছে, মাল্টিটাস্কিংকে সাফল্যের চাবিকাঠি বলে মনে করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আপনি একই সময়ে একাধিক জিনিসের উপর মনোযোগ দেন, তখন আপনি আসলে আপনার লক্ষ্য থেকে কতটা দূরে সরে যান? মাস্টার দি আর্ট অফ ফোকাস বইয়ের চতুর্থ অধ্যায়ে এটাই বলা হয়েছে যে মাল্টিটাস্কিং কেবল একটি মিথ বা বিভ্রান্তি। কল্পনা করুন, আপনি একসঙ্গে রান্না করছেন, ইমেল চেক করছেন এবং আপনার সন্তানের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আপনি ভাবছেন যে আপনি তিনটি কাজই একসঙ্গে করছেন, কিন্তু সত্যিটা হলো আপনার মস্তিষ্ক এই সমস্ত কাজের মধ্যে দ্রুত সুইচ করছে। যখনই আপনি আপনার মনোযোগ এক কাজ থেকে সরিয়ে অন্য কাজে নিয়ে যান, আপনার মস্তিষ্ক কিছুটা শক্তি হারায়। একে অ্যাটেনশন রেসিডিউ বলা হয়। এর ফলে আপনার মস্তিষ্ক কোনো কাজেই পুরোপুরি কেন্দ্রীভূত হতে পারে না। আপনার রান্না হয়তো আধকাচা থেকে যায়, ইমেলে ভুল হয়ে যায় এবং আপনার সন্তান অনুভব করে যে আপনি তার কথা শুনছেনই না। এই প্রক্রিয়ায় কেবল আপনার কাজের গুণমানই কমে না, বরং আপনি মানসিকভাবে ক্লান্তও বোধ করেন। মাল্টিটাস্কিং আমাদের একটি মিথ্যে আশা দেয় যে আমরা আমাদের সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করছি। এটি আমাদের অনুভব করায় যে আমরা প্রতিটি কাজ দ্রুত এবং ভালোভাবে করতে পারি। কিন্তু লেখক এই ধারণাকে গভীরভাবে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেন যে আমাদের মস্তিষ্ক যে কোনো কাজকে তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তখনই করতে পারে যখন তা এক সময় কেবল একটি কাজেই কেন্দ্রীভূত থাকে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো একটি কাজে সম্পূর্ণভাবে ডুবে যান, তখন সেই কাজটি কেবল দ্রুতই সম্পন্ন হয় না, বরং আপনি তাতে আরও ভালো প্রদর্শনও করেন? লেখক একে ফ্লো স্টেট বলেন। এটি সেই অবস্থা যেখানে আপনার মস্তিষ্ক সম্পূর্ণরূপে একটি দিকে কাজ করতে থাকে এবং আপনার পুরো মনোযোগ কেবল সেই কাজের উপরই থাকে। কিন্তু এই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের প্রথমে মাল্টিটাস্কিংয়ের মিথ ভাঙতে হবে। এর জন্য আমাদের বুঝতে হবে যে প্রতিটি কাজের জন্য সময় এবং শক্তি দুটোই প্রয়োজন। যখন আপনি একসময় কেবল একটি কাজই করেন, তখন আপনার মস্তিষ্ক কোনো বাধা ছাড়াই তার সম্পূর্ণ শক্তি সেই কাজে লাগাতে পারে। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে আপনার দিন শুরু করছেন। আপনি ঠিক করেছেন যে প্রথমে আপনি আপনার মিটিংগুলো সারবেন, তারপরে ইমেল চেক করবেন এবং এরপর পরিবারের সঙ্গে সময় কাটাবেন। যখন আপনি এভাবে কাজ করেন, তখন আপনি কেবল বেশি উৎপাদনশীলই নয়, মানসিকভাবেও হালকা অনুভব করেন। লেখক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে যখন আমরা আমাদের সময় এবং শক্তিকে সঠিকভাবে বন্টন করি, তখন আমরা জীবনে ভারসাম্য বজায় রাখতে পারি। এই ভারসাম্যই আমাদের সুখ এবং সাফল্যের আসল চাবি। মাল্টিটাস্কিং ছাড়ার প্রথম পদক্ষেপ হলো আপনার অগ্রাধিকারগুলো বোঝা। কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা জানা এবং সেটি প্রথমে করা। লেখক একে সিঙ্গল টাস্কিং নাম দিয়েছেন। যখন আপনি একসময় কেবল একটি কাজেই মনোযোগ দেন, তখন আপনি কেবল ভালো ফলাফলই পান না, সেই কাজে আনন্দও অনুভব করেন। লেখক একটি গল্প শেয়ার করেছেন যা এই অধ্যায়ের সারমর্ম তুলে ধরে। এক ছোট ছেলে
তার বাবার কাছে প্রতিদিন অভিযোগ করত যে তিনি কাজে এতটাই ব্যস্ত থাকেন যে তার জন্য সময় বের করতে পারেন না। একদিন বাবা ঠিক করলেন যে তিনি তার ছেলের সঙ্গে পুরো একটি দিন কাটাবেন। সেদিন তিনি তার ফোন বন্ধ করে দিলেন এবং কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকলেন। তিনি অনুভব করলেন যে যখন তিনি শুধু তার ছেলের উপর মনোযোগ দিয়েছেন, তখন তিনি তাকে আরও ভালোভাবে বুঝতে পারছেন। সেদিন বাবা ও ছেলের মধ্যে যে সম্পর্কটি দৃঢ় হয়েছিল তা ছিল অমূল্য। এই গল্প আমাদের শেখায় যে যখন আমরা এক সময় কেবল একটি কাজেই মনোযোগ দিই, তখন আমরা কেবল আমাদের জীবনকেই উন্নত করি না, আমাদের সম্পর্কগুলোকেও মজবুত করি। মাল্টিটাস্কিং শুধু আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। আপনি যদি সত্যি সফল হতে চান, তাহলে আপনার প্রতিটি কাজকে সম্পূর্ণ মনোযোগ এবং সমর্পণের সঙ্গে করা অপরিহার্য। মনে রাখবেন, আপনার শক্তি সীমিত, এটিকে একটি দিকেই লাগান এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। তাহলে বন্ধুরা, এখন সময় এসেছে মাল্টিটাস্কিং ছেড়ে আমাদের জীবনকে একটি নতুন দিশা দেওয়ার। আপনারা কি প্রস্তুত? পঞ্চম অধ্যায়, মনোযোগ ধরে রাখার জন্য মাইন্ডফুলনেস কৌশল। আমরা সকলেই আমাদের জীবনে অনুভব করেছি যে মনোযোগ ধরে রাখা কতটা কঠিন হতে পারে। তা পড়াশুনো হোক, কাজ হোক বা ব্যক্তিগত জীবনে কোনো বিষয়ে ফোকাস করা হোক, আমাদের মন প্রায়শই বিক্ষিপ্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে মাইন্ডফুলনেস কৌশল এমন একটি টুলের মতো কাজ করে যা কেবল আমাদের ফোকাসকেই শক্তিশালী করে না, বরং আমাদের মানসিক শান্তিও বজায় রাখে। এই অধ্যায়ে লেখক মাইন্ডফুলনেসকে একটি জাদুকরী প্রক্রিয়া হিসাবে উপস্থাপন করেছেন। এটি কেবল মনোযোগ কেন্দ্রীভূত করার শিল্প নয়, বরং নিজেকে সেই প্রতিটি মুহূর্তে অনুভব করার একটি উপায় যা আমরা প্রায়শই উপেক্ষা করে যাই। কল্পনা করুন আপনি কোনো শান্ত হ্রদের ধারে বসে আছেন। জল স্থির, যেন তাতে কোনো স্পন্দন নেই, কিন্তু হঠাৎ বাতাস বয় এবং জলে ঢেউ উঠতে শুরু করে। আমাদের মনও কিছুটা এমনই। যতক্ষণ না বাইরের পৃথিবীর কোলাহল এবং আমাদের ভেতরের উদ্বেগের ঝড় আসে, ততক্ষণ সবকিছু শান্ত মনে হয়। কিন্তু যেই আমরা আমাদের চিন্তার ঘূর্ণিতে আটকা পড়ি, মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। মাইন্ডফুলনেস আমাদের এই হ্রদের মতো স্থির থাকার শিল্প শেখায়। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তা ভাবনাকে চিনতে পারি, সেগুলোকে স্বীকার করতে পারি এবং তারপর ধীরে ধীরে শান্ত করতে পারি। মাইন্ডফুলনেসের শুরু হয় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দিয়ে। যখনই আপনার মনোযোগ বিক্ষিপ্ত হবে, কেবল এক মুহূর্তের জন্য থামুন, গভীর শ্বাস নিন এবং অনুভব করুন যে আপনি প্রতিটি শ্বাসের সঙ্গে জীবনকে আপনার ভেতরে নিচ্ছেন। এই প্রক্রিয়াটি কেবল আপনার শরীরকে আরাম দেয় না, বরং আপনার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। এছাড়া মাইন্ডফুলনেসে ইন্দ্রিয় সচেতনতা বা সেন্স অ্যাওয়ারনেসের ওপরও জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার চারপাশের জিনিসগুলোকে গভীরভাবে অনুভব করা। যদি আপনি হাঁটতে থাকেন, তাহলে আপনার হাঁটার দিকে মনোযোগ দিন। পায়ের নিচে মাটির অনুভূতি অনুভব করুন। গাছের পাতার শব্দ, পাখির ডাক এবং বাতাসের স্পর্শ অনুভব করুন। এমনটা করলে আপনার মন সেই সব অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হবে যা তাকে ভারাক্রান্ত করে তুলছিল। এই অধ্যায়ে আরেকটি আকর্ষণীয় বিষয় হল বিচারমুক্ত চিন্তাভাবনা। প্রায়শই আমরা আমাদের চিন্তাভাবনাকে ঠিক বা ভুলের নিক্তিতে মাপি, কিন্তু মাইন্ডফুলনেস শেখায় যে প্রতিটি চিন্তাকে ঠিক যেমনটা আছে সেভাবেই গ্রহণ করতে হবে, তাকে পরিবর্তন বা দমন করার চেষ্টা না করে। এটি গ্রহণ করলে আমরা এক গভীর মানসিক স্বাধীনতার অনুভব করি। মাইন্ডফুলনেস কেবল মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যম নয়, এটি আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই সব ক্ষমতার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় যা সম্পর্কে আমরা অজ্ঞাত থাকি। যখন আপনি মাইন্ডফুলনেসের মাধ্যমে মনোযোগ দিতে শেখেন, তখন আপনি কেবল আপনার কাজেই ভালো হন না, আপনার চিন্তাভাবনা করার শক্তিও বৃদ্ধি পায়। একটি ছোট উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। ধরুন আপনি একটি প্রেজেন্টেশন নিয়ে কাজ করছেন, কিন্তু বারবার আপনার মনোযোগ ফোন বা অন্য কোনো দিকে চলে যাচ্ছে। মাইন্ডফুলনেসের সাহায্যে আপনি আপনার মনকে বোঝাতে পারেন যে এই মুহূর্তের কাজটি কতটা গুরুত্বপূর্ণ। যেই আপনি মনকে বর্তমান মুহূর্তে নিয়ে আসেন, আপনার ফোকাস নিজে থেকেই বাড়তে শুরু করে। মাইন্ডফুলনেস আমাদের এটাও শেখায় যে আমরা আমাদের আবেগগুলোকে কিভাবে আরও ভালোভাবে সামলাতে পারি। যখন আমরা মানসিক চাপে থাকি, তখন আমাদের চিন্তা করার শক্তি দুর্বল হয়ে যায়, কিন্তু মাইন্ডফুলনেসের কৌশলে আমরা আমাদের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারি এবং বিষয়গুলোকে স্পষ্টভাবে দেখতে পারি। সুতরাং
আপনিও যদি মনোযোগ কেন্দ্রীভূত করার এই শিল্পের দক্ষতা অর্জন করতে চান, তাহলে মাইন্ডফুলনেসকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে নিন। এটি কেবল আপনার মনকেই শান্ত করবে না, বরং আপনাকে সেই প্রতিটি জিনিসে ফোকাস করতে সাহায্য করবে যা আপনার জীবনকে আরও উন্নত করতে পারে। মনোযোগ কেন্দ্রীভূত করা কেবল একটি মানসিক প্রক্রিয়া নয়, এটি আমাদের জীবনের ভিত্তি হয়ে উঠতে পারে। আর যখন আপনি এই শিল্প শিখে ফেলবেন, তখন আপনি কেবল আপনার স্বপ্ন পূরণের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারবেন না, বরং আপনার জীবনকেও সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। ষষ্ঠ অধ্যায়, ডিজিটাল যুগে কিভাবে মনোযোগ কেন্দ্রীভূত করবেন। বন্ধুরা, আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের প্রতিটি মুহূর্ত কোনো না কোনো ডিভাইসের সঙ্গে যুক্ত। সকালে ঘুম থেকে উঠে প্রথম হাতটি আমাদের ফোনের দিকে যায় এবং রাতে ঘুমানোর সময়ও শেষ জিনিসটি হয় ফোন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ডিজিটাল যুগ যা আমাদের বিশ্বের সঙ্গে যুক্ত করে, তা কিভাবে ধীরে ধীরে আমাদের মনোযোগ এবং মানসিক শান্তি কেড়ে নিচ্ছে? মাস্টার দি আর্ট অফ ফোকাস বইটির ষষ্ঠ অধ্যায় আমাদের এই জটিল সময় মনোযোগ কেন্দ্রীভূত করতে শেখায়, এবং এটি পড়ার সময় মনে হয় যেন কোনো বন্ধু আমাদের মনের কথা বুঝতে পারছে। ডিজিটাল যুগে আমাদের মনোযোগ একটি পণ্যে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন এবং ইন্টারনেটের দুনিয়া আমাদের নিজের দিকে টানার জন্য সর্বাত্মক চেষ্টা করে। প্রতিটি নোটিফিকেশন আমাদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যখন আপনি মনোযোগ বিক্ষিপ্তকারী জিনিসের জালে ফেসে যান, তখন আপনার মন ধীরে ধীরে ক্লান্ত হতে শুরু করে। এটি কেবল আপনার উৎপাদনশীলতাকেই প্রভাবিত করে না, আপনার আত্মাকেও প্রভাবিত করে। আপনি আপনার কাজে গভীরভাবে ডুবতে পারেন না, প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারেন না, এবং এমনকি নিজের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারেন না। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর দিকটি হলো এটি যে আপনাকে কেবল সমস্যার কথাই বলে না, বরং এমন একটি পথ দেখায় যার মাধ্যমে আপনি এই কোলাহল থেকে বেরিয়ে আসতে পারেন। এটি বলে যে প্রযুক্তিকে পুরোপুরি ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, বরং এটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। কল্পনা করুন, আপনি আপনার ফোনটি একপাশে রেখে মাত্র 15 মিনিটের জন্য কোনো একটি কাজে মনোযোগ কেন্দ্রীভূত করছেন। প্রথম দিকে এটি কঠিন মনে হবে, কারণ আপনার মন সঙ্গে সঙ্গে কোনো নোটিফিকেশন বা মেসেজের দিকে ছুটে যাবে। কিন্তু ধীরে ধীরে যখন আপনি এই অভ্যেসটি গড়ে তুলবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনি আপনার কাজে কতটা গভীরে যেতে পারেন। এটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এখানে একটি গল্প অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। একজন ব্যক্তি যিনি তার সারা দিনের কাজে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তিনি এই অভ্যেসটি গ্রহণ করেন। তিনি ঠিক করেন যে প্রতিদিন সকালে 30 মিনিট তিনি কোনো ডিজিটাল ডিভাইস ছাড়াই কাটাবেন। প্রথম দিন এটি চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তিনি অনুভব করলেন যে এই 30 মিনিট তার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তিনি শান্ত অনুভব করতে শুরু করলেন, আরও সৃজনশীল হয়ে উঠলেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে লাগলেন। মনোযোগ কেন্দ্রীভূত করার অর্থ কেবল কাজের ওপর মনোযোগ দেওয়া নয়। এর অর্থ হলো, যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তখন পুরোপুরি সেখানে উপস্থিত থাকা। যখন আপনি খাচ্ছেন, তখন প্রতিটি স্বাদ অনুভব করা। যখন আপনি প্রকৃতির মাঝে আছেন, তখন প্রতিটি মুহূর্ত উপভোগ করা। ডিজিটাল যুগে মনোযোগ কেন্দ্রীভূত করা একটি শিল্প, এবং এই অধ্যায়ে আমাদের তা শেখার শক্তি দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মনোযোগ কেন্দ্রীভূত করার অর্থ হলো জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে যাপন করা। তাহলে চলুন আজ থেকেই শুরু করি। আমাদের ফোনকে কিছুটা দূরে রেখে নিজের সঙ্গে সময় কাটাই, কারণ যখন আপনি নিজেকে সময় দেবেন, তখনই আপনি অন্যদেরও আপনার সম্পূর্ণ শক্তি দিতে পারবেন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্য তৈরি হয়েছে, জটিল করার জন্য নয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি ডিজিটাল যুগের কোলাহলে হারিয়ে যাবেন, নাকি আপনার মনোযোগ ও শক্তিকে সঠিক দিকে চালিত করে আপনার জীবনকে একটি নতুন মাত্রা দেবেন? সপ্তম অধ্যায়, লক্ষ্য নির্ধারণ। সঠিক উপায়ে ফোকাস করুন। ফোকাস অর্থাৎ একাগ্রতা হলো সাফল্যের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। যখন আমরা আমাদের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে তাকাতে শুরু করি, তখন এটা জরুরি হয়ে পড়ে যে আমরা কেবল আমাদের উদ্দেশ্যের উপরই মনোযোগ কেন্দ্রীভূত করি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সঠিক উপায়ে ফোকাস করতে জানি? মাস্টার দ্য আর্ট অফ ফোকাস বইয়ের এই অংশে আমরা বুঝতে পারি যে লক্ষ্য নির্ধারণ এবং তাতে অবিচল থাকা কেন এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে তা সঠিকভাবে করা যায়।
জীবনে আমাদের সকলেরই একটি স্বপ্ন থাকে, কিন্তু প্রায়শই আমাদের ভুলটা হয় যে আমরা অনেক কিছুতে জড়িয়ে পড়ি। আমরা একসঙ্গে একাধিক লক্ষ্য অর্জনের চেষ্টা করি এবং ফলশ্রুত আমরা কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জন করতে পারি না। এই বইটি আমাদের শেখায় যে নিজের উদ্দেশ্যকে স্পষ্টভাবে চেনা এবং তাকে অগ্রাধিকার দেওয়াই হলো প্রথম পদক্ষেপ। যখন আপনি আপনার লক্ষ্যকে স্পষ্ট করেন, তখন আপনি আপনার মনকে সেই দিকে চলার নির্দেশ দেন। এটা ঠিক তেমনই যেমন একজন তীরন্দাজ তার নিশানায় তীর ছোড়ে। নিশানা স্পষ্ট, মনোযোগ কেন্দ্রীভূত। কিন্তু শুধু লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয়। আমাদের জীবনে প্রায়শই এমন পরিস্থিতি আসে যা আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে। কখনো আমাদের মোবাইল ফোন, কখনো সোশ্যাল মিডিয়া, আবার কখনো অন্যদের মতামত। এই পরিস্থিতিতে আমাদের বোঝা জরুরি যে কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। ফোকাসের অর্থ হলো সেই সব জিনিসকে বিদায় জানানো যা আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেয়। এখানে একটি গল্প উল্লেখ করা প্রয়োজন। ধরুন, এক ব্যক্তি ঠিক করলেন যে তাকে দৌড়ে স্বর্ণপদক জিততে হবে। তিনি দিনরাত পরিশ্রম শুরু করলেন, কিন্তু মাঝে মাঝে তার বন্ধুরা তাকে পার্টির জন্য ডাকত, পরিবার তার উপর চাপ সৃষ্টি করত এবং কখনো কখনো তার নিজের উপরেও সন্দেহ হতো। এই পরিস্থিতিতে তিনি একটি মন্ত্র গ্রহণ করলেন, প্রতিদিন এক ধাপ। তিনি ঠিক করলেন যে যাই হোক না কেন তিনি প্রতিদিন তার লক্ষ্যের দিকে এক ধাপ অবশ্যই এগিয়ে যাবেন। ধীরে ধীরে তার এই ছোট ছোট অভ্যাসগুলোই তার বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠল। ছোট ছোট বিষয় যেমন সময়ের সঠিক ব্যবহার এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করা কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে তা এই বইতে বর্ণিত হয়েছে। আপনাকে বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে, যাতে প্রতিদিন আপনি তা সহজে অর্জন করতে পারেন। এটি আপনাকে হতাশা থেকেও বাঁচায় এবং ক্রমাগত অনুপ্রাণিত রাখে। আবেগের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার লক্ষ্য নিয়ে উৎসাহিত এবং আবেগপ্রবণ থাকেন, তখন আপনার মস্তিষ্ক এবং শরীর একসঙ্গে কাজ করে। এই বইটি আমাদের এটাও শেখায় যে কিভাবে নিজের মধ্যে ইতিবাচক শক্তি এবং আবেগ বজায় রাখা যায়। যদি কখনো আপনি ক্লান্ত অনুভব করেন, তবে আপনার উদ্দেশ্যকে মনে করুন। ভাবুন আপনি এই স্বপ্ন কেন দেখেছিলেন এবং তা অর্জন করা আপনার জন্য কতটা অর্থবহ। সঠিকভাবে ফোকাস করার অর্থ এটাও যে আপনি আপনার দুর্বলতাগুলোকে চিনবেন এবং সেগুলো দূর করার চেষ্টা করবেন। প্রত্যেকের জীবনেই এমন কিছু থাকে যা তার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। হতে পারে তা আপনার আলস্য, ভয় বা অন্যদের মতামতের ভয়। কিন্তু যখন আপনি আপনার দুর্বলতার মুখোমুখি হন এবং সেগুলো দূর করার কৌশল তৈরি করেন, তখন আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যাত্রাপথকে উপভোগ করা উচিত। ফোকাসের অর্থ এই নয় যে আপনি আপনার পুরো জীবনটা মানসিক চাপে কাটাবেন। এর অর্থ হলো আপনি আপনার স্বপ্নগুলোকে যাপন করার আনন্দ উপভোগ করবেন। প্রতিটি পদক্ষেপে নিজেকে প্রশংসা করুন এবং বুঝুন যে সাফল্যের আসল অর্থ কেবল লক্ষ্য অর্জন করার নয়, বরং সেই যাত্রাপথকে সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে যাপন করা। তাহলে বন্ধুরা, যদি আপনারা সত্যিই আপনাদের জীবনে পরিবর্তন আনতে চান, যদি আপনারা আপনাদের লক্ষ্য পুরোপুরি অর্জন করতে চান, তাহলে সঠিক উপায়ে ফোকাস করতে শিখুন। আপনাদের অগ্রাধিকারগুলো চিনুন, আপনাদের সময়ের সদ্ব্যবহার করুন এবং আপনাদের স্বপ্নের দিকে প্রতিদিন এক ধাপ এগিয়ে যান। মনে রাখবেন, আপনাদের সাফল্য আপনাদের ফোকাসের গভীরতার মধ্যেই লুকিয়ে আছে। অষ্টম অধ্যায়, গভীর কাজের গুরুত্ব, কিভাবে ডিপ ওয়ার্ক করবেন। কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে আপনার প্রতিটি কাজ গভীরতা এবং মনোযোগে পরিপূর্ণ, যেখানে আপনার মস্তিষ্ক কোলাহল এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হয়ে কেবল একটি লক্ষ্যের উপর কেন্দ্রীভূত। এটাই সেই দক্ষতা যাকে বলা হয় ডিপ ওয়ার্ক। এটি কেবল কাজ করার একটি পদ্ধতি নয়, বরং একটি শিল্প যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। গভীর কাজের অর্থ হল আপনার মনকে পুরোপুরিভাবে কোনো একটি কাজে নিয়োজিত করা। এটি সেই অবস্থা যখন আপনি বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং কেবল সেই কাজের উপর মনোযোগ কেন্দ্রীভূত করেন যা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি সহজ নয়, কারণ আজকের দ্রুতগতির পৃথিবীতে মনোযোগ বিক্ষিপ্ত করার মতো জিনিসের অভাব নেই। কিন্তু যদি আপনি এই শিল্পটি আয়ত্ত করতে পারেন, তবে আপনার উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা বহুগুণ বেড়ে যেতে পারে। ভাবুন, যখন আপনি গভীরভাবে কাজ করেন,
তখন আপনি কেবল ভালো ফলাফলই পান না, আপনার চিন্তা করার ক্ষমতাও বৃদ্ধি পায়। গভীর কাজ আমাদের নিজেদের ক্ষমতার আসল অনুভূতি দেয়। এটি আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন এবং অসাধারণ কিছু তৈরি করার প্রেরণা দেয়। এমন এক সময় যখন সোশ্যাল মিডিয়া এবং মাল্টিটাস্কিং আমাদের মনোযোগকে বিভক্ত করে রেখেছে, গভীর কাজই হলো সেই অস্ত্র যা দিয়ে আপনি এই ভিড়ে নিজেকে আলাদা করতে পারেন। ডিপ ওয়ার্ক করার জন্যে প্রথমে আপনাকে আপনার ভেতরের কোলাহলকে শান্ত করতে হবে। এই কোলাহল কেবল বাইরের শব্দের নয়, আপনার ভেতরে চলতে থাকা অপ্রয়োজনীয় চিন্তারও। আপনার মনকে একাগ্র করার জন্য আপনাকে কিছু নিয়ম তৈরি করতে হবে। 1. বিক্ষেপ থেকে বাঁচুন। আপনার ফোন, সোশ্যাল মিডিয়া এবং সমস্ত ধরনের বাধা দূরে রাখুন। এমন একটি জায়গা বেছে নিন যেখানে আপনি পুরোপুরি আপনার কাজে ডুবে যেতে পারবেন। 2. সময় নির্ধারণ করুন। গভীর কাজের জন্য নিয়মিত সময় বের করুন। এই সময়টি আপনার পবিত্র সময় হওয়া উচিত, যেখানে কেবল আপনি এবং আপনার কাজ থাকবে। 3. ধৈর্য রাখুন। ডিপ ওয়ার্ক একটি দক্ষতা যা সময় এবং অনুশীলনের মাধ্যমে নিখুঁত করা যায়। শুরুতে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি এর আনন্দ নিতে শুরু করবেন। যখন আপনি গভীর চিন্তায় ডুবে যান, তখন এটি কেবল আপনার উৎপাদনশীলতাকেই বাড়ায় না, আপনার আত্মবিশ্বাসকেও বাড়ায়। এটি আপনার মনকে শান্ত করে এবং আপনাকে এক অসাধারণ শক্তিতে ভরিয়ে দেয়। এটি সেই অবস্থা যখন আপনি নিজেকে আপনার কাজের সঙ্গে যুক্ত করতে পারেন, যেমন কোনো শিল্পী তার শিল্পের সঙ্গে যুক্ত থাকে। কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা গভীরভাবে চিন্তা এবং কাজ করার জন্য ব্যয় করেন, তাহলে আপনি কেবল আপনার লক্ষ্যগুলি দ্রুত পূরণ করতে পারবেন না, বরং এমন একজন ব্যক্তি হিসেবে আপনার পরিচয় তৈরি হবে যিনি তার কাজে দক্ষ রাখেন। মানুষ আপনার পরিশ্রম এবং আপনার কাজের গুণমানকে চিনতে শুরু করবে। ডিপ ওয়ার্ক কেবল একটি কৌশল নয়, এটি একটি জীবনশৈলী। এটি আপনাকে শেখায় কিভাবে আপনি আপনার শক্তি এবং সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। এটি আপনাকে নিজেকে আরও উন্নত করতে এবং আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবার পথ দেখায়। তাহলে বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে গভীরতা আনতে চান, তাহলে ডিপ ওয়ার্ককে গ্রহণ করুন। এটি আপনাকে কেবল সফলই করবে না, এমন একজন মানুষও তৈরি করবে যিনি তার চিন্তা ও কাজ দিয়ে পৃথিবীকে বদলে দেবার ক্ষমতা রাখেন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।